সুপ্রিয় শিক্ষার্থী, গুড আফটারনুন। আশা করি তোমরা ভালো আছো। আমরা লাস্ট ডেতে যেটি করেছিলাম সেটি ছিল সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন আমরা পড়তেছিলাম। পরিমাণগত রসায়নের প্রথম দিকে যে আলোচনাগুলো ছিল আমরা আলোচনাগুলো করেছি, মোলার আয়তন নিয়ে আলোচনা করছি এবং রাসায়নিক সমীকরণ ভিত্তিক যে গাণিতিক সমস্যাগুলো ছিল সমস্যাগুলোর সমাধান করছি। এরপরে আজকে দ্বিতীয় নাম্বার লেকচারে যে আলোচ্য বিষয় থাকবে, আমাদের আলোচ্য বিষয় আজকে যে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের এককসমূহ দ্রবণের প্রকাশের ঘনমাত্রা প্রকাশের এককসমূহ যদি আমরা দেখি, বিভিন্ন একক আছে, মোলারিটি, নরমালিটি, পিপিএম, পিপিবি, শতকরা হিসাব, মোল ভগ্নাংশ। এগুলোর মাধ্যমে আমরা দ্রবণের ঘনমাত্রা প্রকাশ করতে পারি। এখন কথা আমি প্রথম দিন তোমাদের একটি কথা বলছিলাম, এই চ্যাপ্টার যখন শুরু করি মোল নিয়ে একটি কথা বলছিলাম যে মোলটা কি। তার আগে আমরা বলছিলাম এরকম যে যে কোনো একটি বিষয়কে তুমি যদি পরিমাপ করতে চাও, যেমন সময়কে যদি পরিমাপ করতে চাও, তার জন্য যেরকম সময় তোমার আমরা মিনিট, আওয়ার বা সেকেন্ডে পরিমাপ করি। দৈর্ঘ্যকে যদি পরিমাপ করতে চাও তাহলে তার জন্য আছে কি ফুট আছে, ইঞ্চি আছে। ওকে, এখন দেখো ঠিক তেমনি দ্রবণের ঘনমাত্রাগুলো প্রকাশের জন্য তোমার কি আছে, একক আছে। সে এককগুলো আমরা এখানে লিখে রাখছি যে মোলারিটি, নরমালিটি, পিপিএম, পিপিবি, শতকরা হিসাব বা তোমার কি মোল ভগ্নাংশ। এগুলো ঘনমাত্রা প্রকাশের একক। প্রথমে আমরা যেটি দেখতে চাই এখন যে ঘনমাত্রা কাকে বলে, সেই বিষয়টা আগে তোমার কি করি ক্লিয়ার করি। ঘনমাত্রা কাকে বলবো? ঘনমাত্রাকে সাধারণত সি দিয়ে প্রকাশ করা হয়। সি সমান n/v। আবার বলছি, ঘনমাত্রাকে সাধারণত সি দিয়ে প্রকাশ করা হয়। সি সমান n/v। nটা মোল সংখ্যা, ভিটা আয়তন। অর্থাৎ বলা যে একক আয়তন বা ভরে, একক আয়তন বা ভরে যে মোল সংখ্যা থাকবে সেটাকেই আমরা বলবো ঘনমাত্রা। আবার বলছি যে একক আয়তন, এই ভি এর মানটা কখনো আয়তন হতে পারে, আবার কখনো ভরও হতে পারে। এটি পরিবেশের উপর তোমার কি করবে, ডিপেন্ড করবে। তুমি কথা বুঝতে পারছো? আবার বলছি যে ভি এর মানটা আয়তনও হতে পারে, ভরও হতে পারে। আজকে আমরা দেখবো যে ভি এর মানটা কখনো আয়তন হতে পারে, আবার কখনো ভরও হতে পারে। তাইলে একক আয়তনে বা ভরে যে মোল সংখ্যা থাকবে সেটাকেই আমরা বলবো ঘনমাত্রা। আমরা বিভিন্ন ধরনের ঘনমাত্রাগুলো নিয়ে আজকের আলোচ্য বিষয়। সবে খাতা কলম ধরে অবশ্যই লেখা শুরু করতে হবে। আমরা তাইলে এই দ্রবণের ঘনমাত্রা প্রকাশের এককের মধ্যে প্রথমে যেটি পড়তে যাচ্ছি সেটি ছিল তোমার কি মোলারিটি। প্রথমে আমরা দেখতে চাচ্ছি মোলারিটি সম্বন্ধে। মোলারিটি আমরা কাকে বলবো? দেখো, একটি পাত্রের মধ্যে আমি একটু বোঝার স্টাইলটা একটু আলাদা। পাত্র আঁকাই তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবো। খেয়াল করো যে একটি পাত্রের মধ্যে 1000 মিলিলিটার বা 1 লিটার তোমার কি আছে, এটি দ্রবণ। আবার যে একটি পাত্রের মধ্যে 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণ আছে এবং কন্ডিশনটা তাপমাত্রাটা স্থির আছে। তো এই 1 লিটার দ্রবণের মধ্যে স্থির তাপমাত্রায় তুমি যদি কিনা বলে একটি রাসায়নিক সত্তা, দ্যাট মিনস যে কোনো রাসায়নিক পদার্থ দ্রবীভূত করো, তবে তার পরিমাণটা হবে তোমার কিসে, মোলে। কি বলা যে 1 লিটার দ্রবণের মধ্যে স্থির তাপমাত্রায় যত মোল এখানে দ্রবীভূত করবা, আবার বলছি যে যত মোল দ্রব এখানে দ্রবীভূত করবা, তাইলে তত মোলকে, অর্থাৎ মোলের ওই সংখ্যাটাকেই আমরা বলবো তোমার কি মোলারিটি। আবার বলছি এই যত মোলের সংখ্যাটাকেই আমরা বলবো তোমার কি, এটাকে বলবো দ্রবণের মোলারিটি। আমি সংজ্ঞাটা আবার বলছি। দেখো যে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণ, তার মধ্যে যত মোল দ্রব তোমার কি করবা, দ্রবীভূত করবা, বা যত মোল দ্রব এখানে থাকবে
মোলের এই সংখ্যাটাকে অর্থাৎ যত মোল অর্থাৎ তত মোলটাকেই আমরা বলছি হচ্ছে, বা মোলের সংখ্যাটাকেই আমরা বলছি হচ্ছে মোলারিটি। সংখ্যাটি, মোলের সংখ্যাটাই হবে দ্রবণের মোলারিটি। আমি যদি এখানে হচ্ছে একটি এক্সাম্পল দিই, যেমন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর হচ্ছে কত 40 গ্রামে প্রকাশ করলে হবে হচ্ছে কি 40 গ্রাম, মোলে প্রকাশ করলে হবে কি 1 মোল। তাহলে আমি যদি এখানে এই 1 মোল বা হচ্ছে তোমার হচ্ছে 40 গ্রামকে আমি যদি এখানে হচ্ছে তোমার কি করি এখন দ্রবীভূত করে 1 লিটারের একটি হচ্ছে তোমার কি তৈরি করি, দ্রবণ তৈরি করি, কিন্তু কন্ডিশনটা হচ্ছে তাপমাত্রাটা স্থির থাকতে হবে। তাহলে বলা হচ্ছে, খেয়াল করো, এই যে 1 মোল দ্রব আমি এখানে 1 লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত করলাম স্থির তাপমাত্রায়, তাহলে আমাকে যদি বলে যে এই দ্রবণটা মোলারিটি কত, তাহলে তার মোলারিটি হবে 1 মোলারিটি। মোলারিটিকে সাধারণত বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই দ্রবণটার ঘনমাত্রাটা এখন হবে হচ্ছে 1 মোলারিটি। ভেরি সিম্পল। আবার বলছি, আমরা এখানে বলছিলাম যে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে, তাহলে যত মোল মানে কত মোল আছে এখানে, আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল দ্রবীভূত করলাম, তাহলে সেক্ষেত্রে তার ঘনমাত্রাটা হবে 1 মোলারিটি। তাহলে মোলারিটি কাকে বলে সেটি আমরা হচ্ছে কি করলাম, ক্লিয়ার করলাম। এখন আমরা যেটি দেখতে চাই সেটা হচ্ছে কি মোলার দ্রবণ তাকে হচ্ছে আমরা কাকে বলবো। এই যে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল পরিমাণ দ্রব যে দ্রবীভূত করে দ্রবণটা তৈরি করলাম, তাহলে সেই দ্রবণটাকে আমি বলবো হচ্ছে তোমার কি মোলার দ্রবণ। তাহলে মোলার দ্রবণের সংজ্ঞাটা হচ্ছে যে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত করে একটি দ্রবণ তৈরি করবা, দ্রবণটা হবে মোলার দ্রবণ, আর মোলের সংখ্যাটা হবে হচ্ছে তোমার কি আমরা বলছি হচ্ছে মোলারিটি। তাহলে দেখলাম হচ্ছে মোলারিটি কাকে বলে এবং মোলার দ্রবণ হচ্ছে তোমার কাকে বলে, এই বিষয়টি হচ্ছে আমরা ক্লিয়ার করলাম। এখন এখানে একটি বিষয় হচ্ছে খেয়াল করো তো, তোমাকে যদি হচ্ছে এরকম বলা হয় যে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব আছে, তাহলে সেক্ষেত্রে তার মোলারিটি কত হবে? নিশ্চয়ই তুমি বলবা, কারণ মোলারিটি হিসাবটা হয় হচ্ছে তোমার কিসে, লিটারে, 1 লিটারে। তাহলে 1 লিটারে কত মোল আছে? 1 মোল আছে। তাহলে যত মোল থাকবে তাহলে সেটাই তার হবে কি মোলারিটি। তাহলে যেহেতু 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব হচ্ছে আমার কি আছে, দ্রবীভূত আছে, তাহলে সেক্ষেত্রে তার মোলারিটি হবে 1 মোলারিটি। ওকে, এবার তোমাকে যদি বলা হয় এরকম একটি হচ্ছে কথা যে যদি 3 লিটার দ্রবণে 6 মোল দ্রব আছে, তাহলে তোমাকে যদি বলা হয় যে এই দ্রবণটার হচ্ছে মোলারিটি কত, 3 কত আছে? 6 আছে, তাহলে মোলারিটির হিসাবটা তোমাকে হচ্ছে কিসে করতে হবে? অবশ্যই আবার বলছি মোলারিটির হিসাবটা করতে হবে হচ্ছে 1 লিটারে। তাহলে এই দ্রবণের মোলারিটি হচ্ছে তোমার কত? 2 মোলার। আবার বলছি 3 এর মধ্যে আছে 6, তাহলে 1 এর মধ্যে থাকবে হচ্ছে তোমার কত? 1 এর মধ্যে থাকবে, আমরা যদি ঐকিক নিয়মে করো তাহলে হচ্ছে 6 নেবে উপরে 3 যাবে নিচে, তাহলে কত হবে? 2 মোলার হবে। আমার মনে হয় কথাটি বুঝতে পারছো। 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব থাকলে হচ্ছে আমরা সেটাকে বলছি সেই দ্রবণটার মোলারিটি হচ্ছে 1 মোলারিটি। এখন বলছি যে 3 লিটার দ্রবণে যদি 6 মোল দ্রব থাকে তাহলে তার মোলারিটি কত হবে ওই দ্রবণটার? তাহলে স্বাভাবিক অর্থে হচ্ছে তোমার কত? 2 মোলারিটি, কারণ মোলারিটির হিসাবটা আমরা করি হচ্ছে কততে? 1 এ। তাহলে 1 লিটারে তোমার হচ্ছে কত মোল থাকবে? তাহলে 2 মোল। 2 মোল মানে কত? 2 মোলারিটি। আমার মনে হয় মোলারিটি ইট ইজ ক্লিয়ার। সো ওকে, তাহলে আমরা হচ্ছে মোলারিটি হচ্ছে দেখলাম। এখন আমরা যদি হচ্ছে ম্যাথমেটিক্যালি হচ্ছে মোলারিটি দেখি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কিভাবে প্রকাশ করবো আমরা। তাহলে আমরা দেখতেছি মোলারিটি সমান হচ্ছে আমরা সেটাকে এস দিয়ে প্রকাশ করতে পারো, অথবা হচ্ছে সি দিয়েও কেউ প্রকাশ করে, অথবা হচ্ছে এম দিয়েও হচ্ছে প্রকাশ করে। আমরা এস দিয়ে প্রকাশ করি। তাহলে মোলারিটি সমান হচ্ছে কি দেখলাম আমরা? 1 লিটার দ্রবণের মধ্যে হচ্ছে আমরা কি দেখলাম? মোল সংখ্যা দেখলাম, অর্থাৎ তোমার হচ্ছে দ্রবের মোল সংখ্যা বাই হচ্ছে তোমার কি ভি। তো
তবে এই ভিটা হবে হচ্ছে তোমার কিসে, আমরা যখন হচ্ছে লিটারে। মেবি ক্লিয়ার। আবার বলছি যে মোলারিটি সমান হচ্ছে যে রাসায়নিক পদার্থটা নিবা তার হচ্ছে মোল সংখ্যা, দ্যাট মিনস এন, বাই হবে হচ্ছে তোমার কি একক আয়তন, এবং সেই আয়তনটা হচ্ছে তোমার কিসে, লিটারে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে কি লিখতে পারি, এখান থেকে আমরা হচ্ছে লিখতে পারি ওই যে আমরা বলছিলাম মোল সংখ্যা সমান হচ্ছে আমরা কি লিখতে পারি, ডব্লিউ বাই আমরা লিখতে পারি হচ্ছে তোমার কি এম লিখতে পারি। তাহলে এটা সমান আমরা বসাইতে পারি হচ্ছে মোল সংখ্যা সমান হচ্ছে ডব্লিউ বাই এম, আর আমার আয়তনটা আছে হচ্ছে তোমার কিসে, লিটারে। আমি যদি এই আয়তনটাকে হচ্ছে তোমার কিসে কনভার্ট করি, মিলিলিটারে কনভার্ট করি, তাহলে কি করতে হবে, 1000 দিয়ে তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আয়তনটাকে আমি হচ্ছে এবার কি করলাম, মিলিলিটারে কনভার্ট করলাম। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1000 দিয়ে ভাগ, অথবা 10 টু দি পাওয়ার -3 দিয়ে হচ্ছে গুণ। সো দেয়ারফর তাহলে s সমান হচ্ছে আমি কি লিখতে পারবো, 1000 ইনটু ডব্লিউ বাই হচ্ছে তোমার কি এম ভি। তবে ভিটা অবশ্যই হচ্ছে তোমার কিসে, এটি হচ্ছে মিলিমিটার। ওকে, তাহলে মোলারিটি সমান হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি বা গাণিতিকভাবে হচ্ছে বলতে পারি, এরকম একটি সূত্র প্রতিপাদন করতে পারি যে যদি তোমাকে হচ্ছে কখনো মোলারিটি বের করতে বলে, কোনো একটি পদার্থের ভর যদি জানা থাকে, তার আণবিক ভর জানা থাকে, এবং কত আয়তন তোমাকে দ্রবণ তৈরি করতে বলতেছে সেটা যদি হচ্ছে দেওয়া থাকে, তাহলে ওই দ্রবণের মোলারিটি তুমি ইজিলি হচ্ছে কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে আমরা মোলারিটি সমান এটি লিখতে হচ্ছে পারি। এটি গেলে হচ্ছে আমরা এই সূত্র দিয়ে অঙ্কগুলি একটু পরে আসতেছি। আরেকটি বিষয় তোমাদেরকে হচ্ছে ক্লিয়ার করি আমরা। বিষয়টি হচ্ছে এরকম যে আমরা এখানে মোলারিটি বা মোলার দ্রবণ হচ্ছে করতেছিলাম। তো মোলারিটি বা মোলার দ্রবণগুলো দেখা গেছে বিভিন্ন ধরনের হতে পারে। মোলার দ্রবণ সমূহ যদি দেখো, মোলার দ্রবণ সমূহ হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে। নাম্বার 1 হতে পারে হচ্ছে সেমি মোলার দ্রবণ, হতে পারে হচ্ছে ডেসি মোলার দ্রবণ, হতে পারে হচ্ছে সেন্টি মোলার দ্রবণ। এখন কথাটা খেয়াল করো, সেমি মোলার, সেমি কথাটার অর্থ হচ্ছে তোমার কি, সেমি কথাটার অর্থ হচ্ছে অর্ধেক, অর্থাৎ সেমি মোলারকে প্রকাশ করা হয় হচ্ছে তোমার কি দিয়ে, হাফ মোলার, বা এটাকে বলা হয় হচ্ছে 0.5 মোলার। যদি কখনো হচ্ছে হাফ মোলার বা 0.5 মোলার বলে, তাহলে বুঝতে হবে সেই দ্রবণটা হচ্ছে সেমি মোলার হচ্ছে তোমার কি দ্রবণ। ডেসি মোলার, ডেসি কথার অর্থ হচ্ছে 1/10 মোলার বা 0.1 মোলার। সেন্টিমোলার কথার অর্থ কি, সেন্টি কথার অর্থ হচ্ছে 100 ভাগে 1 ভাগ এত মোলার বা 0.01 মোলার। দেখো, তাহলে আমরা হচ্ছে মোলার দ্রবণ সমূহ আরো আছে, সেমি, ডেসি, সেন্টি, মিলি মোলার দ্রবণও আছে, সবগুলো আমরা হচ্ছে লিখতেছি না। সেমি কথার অর্থ কি, ডেসি কথার অর্থ কি, সেন্টি কথার অর্থ হচ্ছে তোমার কি। এখানে একটি লক্ষণীয় বিষয়, আমি কিন্তু মোলারিটির যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখনো ইউজ করে দেয়নি। তোমাকে যখন বলা হলো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40 গ্রাম, 40 গ্রাম নিয়ে যে তুমি হচ্ছে একটি দ্রবণ তৈরি করলা, সেক্ষেত্রে তার মোলারিটি ছিল হচ্ছে তোমার কত, সেক্ষেত্রে তার মোলারিটি ছিল 1 মোলার। তোমাকে যদি এখন বলা হয় যে আমি হচ্ছে কত দিয়ে, 20 গ্রাম দিয়ে হচ্ছে আমি কি তৈরি করতে চাচ্ছি, তোমার হচ্ছে একটি মোলার দ্রবণ তৈরি করতে চাচ্ছি, কার, সোডিয়াম হাইড্রোক্সাইডের 20 গ্রাম। তাহলে 20 গ্রাম দিয়ে যদি হচ্ছে তুমি তৈরি করতে চাও, 20 গ্রাম মানে হচ্ছে তোমার কয় মোল, 20 গ্রাম মানে হচ্ছে হাফ মোল, তাহলে তার মোলারিটি হচ্ছে তোমার কত হবে, 0.5 মোলার। আমি মনে হয় কথাটি তোমাদের বুঝাতে পারছি। আবার বলছি যে তোমাকে যদি বলা হয় যে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 লিটার সেমিমোলার দ্রবণ তৈরি করো, তাহলে তার জন্য কতটুকু হচ্ছে দ্রবণ দরকার, তাহলে 1 লিটার 1 মোলার দ্রবণ তৈরি করতে লাগছে হচ্ছে 40 গ্রাম। তোমাকে যদি এখন হচ্ছে কতটুকু তৈরি করতে বলে, সেমিমোলার তৈরি করতে বলে, দ্যাট মিন্স হচ্ছে 0.5, তাহলে লাগবে কত, হাফ। যদি তোমাকে হচ্ছে ডেসি তৈরি করতে বলে, তাহলে কত লাগবে, 40 বাই হচ্ছে তোমার কত, 10। যদি তোমাকে হচ্ছে সেন্টি তৈরি করতে বলে, তাহলে কত হবে, 40 বাই হচ্ছে তোমার কত,
100 ইজিলি তুমি তাহলে হচ্ছে এটিকে কি করতে পারবা, তৈরি করতে পারো। এবার দেখো এই দ্রবণগুলো সেমি, ডেসি এন্ড সেন্টি, এই যে দ্রবণগুলো আছে এই দ্রবণগুলো সবগুলোই কিন্তু হচ্ছে তোমার কি প্রমাণ দ্রবণ। কেন প্রমাণ দ্রবণ? কারণ প্রমাণ দ্রবণ হচ্ছে আমরা তাকেই বলবো যে দ্রবণের ঘনমাত্রা আমার কি করা থাকে, জানা থাকে। যেমন 0.5 মোলার দ্রবণ, এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে জানা আছে 0.1 মোলার, 0.01 মোলার, 1 মোলার দ্রবণ। তাহলে যে দ্রবণের ঘনমাত্রা আমার জানা থাকবে তাহলে সেই দ্রবণগুলোকে আমরা বলবো হচ্ছে প্রমাণ দ্রবণ। তোমাদের এই বিষয়টি হচ্ছে জানা আছে, পরীক্ষা আসে প্রমাণ দ্রবণ কি। ওকে, তাহলে প্রমাণ দ্রবণ কাকে বলে আমরা হচ্ছে দেখা। এখন কথা হচ্ছে এই যে তোমার হচ্ছে সেমিমোলার, ডেসিমোলার বা সেন্টিমোলার যে দ্রবণগুলো আছে সেই দ্রবণগুলো কিভাবে তুমি তৈরি করবে বলছে। ল্যাবরেটরিতে এই দ্রবণগুলো সাধারণত তুমি সেমি বা হচ্ছে ডেসি বা হচ্ছে তোমার সেন্টি যাই বলো না কেন, এই যে দ্রবণগুলো আছে এই দ্রবণগুলো তোমার হচ্ছে কিভাবে তৈরি করা যায়, দুই ভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে প্রত্যক্ষভাবে, একটা হচ্ছে আমরা তৈরি করতে পারবো হচ্ছে প্রত্যক্ষভাবে, আর একটা তৈরি করতে পারবো হচ্ছে আমরা পরোক্ষভাবে। প্রত্যক্ষ, আর একটা তৈরি করতে পারবো হচ্ছে পরোক্ষ। দুই ভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। আমি আবার বলছি, এই যে সেমি, ডেসি, সেন্টি বা 1 মোলার বা মিলিমোলার দ্রবণ, এই দ্রবণগুলো ল্যাবরেটরিতে হচ্ছে দুই ভাবে প্রস্তুত করা যায়। একটা হচ্ছে প্রত্যক্ষভাবে আর একটা হচ্ছে পরোক্ষভাবে। এখন কথা হচ্ছে স্যার প্রত্যক্ষভাবে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে তৈরি করতে পারবো বলছে। প্রত্যক্ষভাবে সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো দিয়ে হচ্ছে দ্রবণ তৈরি করা যায়। এখানে নতুন একটি কথা আসতেছে যে প্রত্যক্ষভাবে সাধারণত হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো দিয়ে দ্রবণ তৈরি করা যায়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ একটি কথা আসতেছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমাদের ল্যাবরেটরিতে যে পদার্থগুলো আছে, রাসায়নিক পদার্থগুলো আছে বা রাসায়নিক সত্তাগুলো আছে, এগুলো দুই ধরনের। একটা হচ্ছে প্রাইমারি আর একটি হচ্ছে তোমার কি সেকেন্ডারি। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে আমরা কাকে বলবো বলছে যে যে সকল পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। নাম্বার 1, যে সকল পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। নাম্বার 2, বায়ুর সংস্পর্শে বা জলীয় বাষ্পের সংস্পর্শে বা কার্বন ডাই অক্সাইডের সাথে তারা হচ্ছে কি করে না, বিক্রিয়া করে না। 3 নাম্বার, তাদের দিয়ে যদি দ্রবণ তৈরি করো, কাদের দিয়ে, এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো দিয়ে যদি হচ্ছে দ্রবণ তৈরি করো তাহলে সেক্ষেত্রে তাদের ঘনমাত্রা চেঞ্জ হয় না বা পরিবর্তন হয় না। আরেকটি বৈশিষ্ট্য আছে যে রাসায়নিক টেকনিকের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে হচ্ছে কি করা যায়, পরিমাপ করা যায়। তাহলে এই 4-5টি বৈশিষ্ট্য যারা কিনা বলে বহন করবে তাদেরকেই আমরা বলবো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কারা কারা যদি হচ্ছে এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে অনাদ্র সোডিয়াম কার্বনেট, দেন K2CR2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, দেন হচ্ছে H2C2O4 অক্সালিক অ্যাসিড এন্ড ব্লা ব্লা ব্লা, আরো আছে। একটি লক্ষণীয় বিষয় ভালো করে হচ্ছে খেয়াল করবা, লক্ষণীয় বিষয় হচ্ছে এটি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো চেনার উপায়, এটা হচ্ছে টেকনিক। যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোতে হচ্ছে অলওয়েজ সি আছে, সোডিয়াম কার্বনেটেও সি আছে, পটাশিয়াম ডাইক্রোমেটেও হচ্ছে তোমার কি আছে, সি আছে, অক্সালিক অ্যাসিডেও হচ্ছে তোমার কি আছে, সি আছে। যদি কোনো একটি রাসায়নিক সত্তার মধ্যে হচ্ছে কি থাকে, সি থাকে, অ্যাকসেপ্ট HCl, HClও কিন্তু সি আছে, কিন্তু এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে সেই পদার্থগুলোকে আমরা বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে এটিও পরীক্ষা আসে এবং এক্সাম্পলগুলো হচ্ছে আসে যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে ভালো করে হচ্ছে কি করতে হবে, করে নিতে হবে। এবার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটার সাথে তাহলে হচ্ছে আরেকটি পদার্থ আছে, সেটার নাম হচ্ছে তোমার কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মাধ্যমে পরোক্ষভাবে দ্রবণ কি করা হয়, তৈরি করা হয়। তাহলে এবার হচ্ছে প্রাইমারির মাধ্যমে হচ্ছে প্রত্যক্ষভাবে, আর সেকেন্ডারির মাধ্যমে হচ্ছে তোমার কি, এবার হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে আমরা কাকে বলে, আগে সেটা ক্লিয়ার করি। প্রাইমারি যে বৈশিষ্ট্যগুলো বললাম তার অপোজিট সবগুলো। তাহলে এদেরকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় হচ্ছে পাওয়া যায় না। সেকেন্ডলি হচ্ছে
যে এদের দিয়ে যদি দ্রবণ তৈরি করা হয় তাইলে হচ্ছে দ্রবণের ঘনমাত্রা হচ্ছে ঠিক থাকে না। থার্ডলি বলা হচ্ছে যে রাসায়নিক নীতির মাধ্যমে এদেরকে সঠিকভাবে হচ্ছে পরিমাপ করা হচ্ছে তোমার কি করা না যায় না। তারপরে হচ্ছে আরও অর্থাৎ প্রাইমারি যে বৈশিষ্ট্যগুলো থাকবে সবগুলোই হচ্ছে এখানে অপোজিট। তাহলে সেই ধরনের পদার্থগুলোকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে কারা কারা? HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড, দেন হচ্ছে সোডিয়াম থায়োসালফেট এন্ড ব্লাড। আরো অনেকগুলো হচ্ছে তোমার কি আছে পদার্থ আছে, বই আছে, একটু দেখে নিবা। তাহলে আমি যেটি বলছিলাম যে মোলার দ্রবণ সমূহ হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, সেমিমোলার, ডেসিমোলার, দেন হচ্ছে সেন্টিমোলার। আমরা বললাম যেগুলো হচ্ছে তোমার কি প্রমাণ দ্রবণ, এবং এই প্রমাণ দ্রবণগুলো হচ্ছে কি করা যায় দুই ভাবে হচ্ছে তোমার তৈরি করা যায়, প্রত্যক্ষভাবে এবং হচ্ছে পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে আমি যদি একটি দ্রবণ তৈরি করতে চাই তাহলে তার জন্য দরকার হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে সেটা আমরা হচ্ছে কি করলাম তোমার হচ্ছে দেখলাম। ফারজানা পিঙ্কি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইসরাত জাহান নিশা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পার্থ রায় গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। and meme also watching. পার্থ রায় স্যার সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলারের প্রশ্ন দেওয়া থাকবে কি? হ্যাঁ দেওয়া থাকবে, প্রশ্নগুলো হচ্ছে আসতেছে। কিভাবে দেওয়া থাকবে আমি আলোচনা করে দিচ্ছি, প্রশ্নটাতে কিভাবে দেওয়া থাকবে। ওকে, তুমি যেহেতু বললা তাহলে এখানে একটি কথাই হচ্ছে প্রশ্নটা এরকম হতে পারে, পরবর্তীতে হচ্ছে আসতাম যদিও যে প্রশ্নগুলো কিভাবে এখানে হয়। আমার মনে হয় পরে আসলে একটি বিষয় শেষ করি, তারপরে প্রশ্ন এবং হচ্ছে এদের যে গাণিতিক সমস্যাগুলো আছে সমস্যাগুলো হচ্ছে দেখতেছি। ওকে, তাহলে আমরা মোলার দ্রবণগুলো হচ্ছে দেখলাম, বিভিন্ন ধরনের হচ্ছে মোলার দ্রবণ হচ্ছে হতে হচ্ছে পারে। এখন আমরা হচ্ছে যেটি হচ্ছে দেখতে চাই বা যে বিষয়টা হচ্ছে তোমার ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে আমরা এই ধরনের দ্রবণগুলো ল্যাবরেটরিতে হচ্ছে কিভাবে প্রস্তুত করব সেই বিষয়টা হচ্ছে আমরা দেখতে চাই। লেখো এবার হেডলাইন যে আমরা তৈরি করতে চাই হচ্ছে, প্রশ্নটা হবে 250 মিলিলিটার। প্রশ্ন হচ্ছে যে 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ কিভাবে অথবা সোডিয়াম কার্বনেট লিখতে পারো Na2CO3 সোডিয়াম কার্বনেট দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। তোমাদের সিলেবাসে এই বিষয়টি কিন্তু আছে যে ল্যাবরেটরিতে তুমি মোলার ঘনমাত্রা দ্রবণ হচ্ছে কিভাবে প্রস্তুত করবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে এখন যে 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ হচ্ছে কিভাবে প্রস্তুত করবে, এই দ্রবণটা আমরা প্রস্তুত করতে হচ্ছে চাই। তাহলে দেখো সমাধান আমরা এই 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ যদি হচ্ছে তৈরি করতে চাই তাহলে তার জন্য আমাকে তো সোডিয়াম কার্বনেট নিতে হবে। তাহলে কতটুকু সোডিয়াম কার্বনেট আমাকে নিতে হবে সেটা আগে আমাকে কি করতে হবে, বের করতে হবে। খেয়াল করো যে তাহলে আমরা হচ্ছে বের দুইভাবে করতে হবে। সোডিয়াম কার্বনেটের ভরটা যদি বের করতে চাই দুইভাবে বের করতে হবে। আমরা কি জানি, আমরা জানি যে S সমান 1000 ইন্টু W/mv। সো আমার এখানে হচ্ছে কি বের করতে চাচ্ছি আমরা, W সমান তাহলে কি হবে SmV বাই হচ্ছে তোমার কত 1000। এখানে S এর মান হচ্ছে আমার কি করা আছে, দেওয়া আছে। S সমান হচ্ছে তোমার কত 0.1 মোলার। M সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে কত 106। V হচ্ছে এখানে দেওয়া আছে কত 250 মিলিলিটার। এন্ড তোমার হচ্ছে আমরা বের করতে চাই W সমান হচ্ছে 1। তো মানগুলো যদি আমরা হচ্ছে তোমার বসাই এখানে তাহলে W সমান S এর মান 0.1, M এর মান 106, V এর মান হচ্ছে কত 250 আর নিচে হচ্ছে কত 1000। তো ক্যালকুলেশন করলে therefore W সমান আমরা পাবো 2.65 এত গ্রাম। এটি আমি হচ্ছে তোমাকে অঙ্কটাতে করলাম। আমরা কতটুকু ভর দরকার হবে সেটা হচ্ছে সূত্র দিয়ে আমরা হচ্ছে বের করলাম।
আমরা কিন্তু ঐকিক নিয়মও হচ্ছে করতে পারবো যে কতটুকু ভর বের হবে। ঐকিক নিয়মটা হচ্ছে কি? ঐকিক নিয়মটা হচ্ছে এরকম যে 1000 মিলিলিটার 1 মোলার দ্রবণ তৈরি করতে যেহেতু সোডিয়াম কার্বনেট বলছে তাহলে লাগবে কত? স্ট্যান্ডার্ডটা কত? 106। তাহলে 250 মিলিলিটার 0.1 মোলার তৈরি করতে লাগবে হচ্ছে কতটুকু? 2.65। অর্থাৎ এটি ঐকিক নিয়মও তুমি হচ্ছে বের করতে পারবে। তাহলে আমরা যদি কিনা বলে 250 মিলিলিটার 0.1 মোলার দ্রবণ তৈরি করতে চাই তাহলে সোডিয়াম কার্বনেট আমাদের লাগবে হচ্ছে কতটুকু সেটি আমরা বের করে ফেললাম। 2.65 গ্রাম হচ্ছে আমার দরকার হবে। এখন কি করতে হবে? সেকেন্ড স্টেপ। এটা হচ্ছে ফার্স্ট স্টেপে, প্রথম স্টেপ। আমরা লিখতে পারি হচ্ছে কি স্টেপ নাম্বার হচ্ছে 1। এই কাজটি তোমাকে করতে হবে, দ্রবণটা তৈরি করতে হবে। সেকেন্ড স্টেপে তাহলে হচ্ছে স্টেপ নাম্বার হচ্ছে কত? 2। এই স্টেপ নাম্বার 2 তে কি করবা? তার জন্য তোমার দরকার হবে হচ্ছে তোমার কি একটি আয়তনভিত্তিক ফ্লাক্স বা ভলিওমেট্রিক ফ্লাক্স। ভলিওমেট্রিক ফ্লাক্সটা কতটুকু নিতে হবে? আমাকে দ্রবণ তৈরি করতে বলছে হচ্ছে কতটুকু? 250 মিলিলিটার। তাহলে আমাকে 250 মিলিলিটার একটি ভলিওমেট্রিক ফ্লাক্স নিতে হবে। নিয়ে দেন আমি এখন হচ্ছে এখানে কি করব? একটি হচ্ছে ফানেল নিতে হবে। ফানেল, দেখো ফানেল নিলাম। নেওয়ার পরে আমাকে রাসায়নিক নিক্রির মাধ্যমে 2.6 গ্রাম হচ্ছে আমাকে কি করতে হবে? সোডিয়াম কার্বনেট এখানে রাখতে হবে। কত গ্রাম? 2.6 গ্রাম। 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট রাসায়নিক নিক্রির মাধ্যমে মেপে এটুকু এখানে রেখে এবার এদিক দিয়ে হচ্ছে কি করতে হবে? পানি দিতে হবে। H2O। পানি কতটুকু পর্যন্ত দিবা? বলছে যে আপ টু মার্ক এই যে 250 পর্যন্ত যদি হচ্ছে পানি দিয়ে দাও তাহলে এখন এই দ্রবণের ঘনমাত্রাটা হয়ে যাবে 0.1 মোলার। তাহলে দেখো ভেরি ইজি। তাহলে স্টেপ নম্বর প্রথমে আমরা হচ্ছে আগে কতটুকু দরকার হবে এই দ্রবণটা তৈরি করতে সেটা বের করলাম। স্টেপ নাম্বার 2 তে আমরা একটু ভলিওমেট্রিক ফ্লাক্স নিব। ল্যাবরেটরিতে अवेलेबल ভলিওমেট্রিক ফ্লাক্স থাকবে, কনিক্যাল ফ্লাক্স থাকবে, দেন হচ্ছে ফানেল থাকবে, এগুলো নিতে হবে। আবার বলছি ভলিওমেট্রিক ফ্লাক্স বা আয়তনভিত্তিক ফ্লাক্স এবং ফানেল লাগবে। এই যে 2.65 গ্রাম হচ্ছে সোডিয়াম কার্বনেট আছে সেটা মেপে হচ্ছে এখানে রেখে দেন আস্তে আস্তে করে পানি দিব। কত পর্যন্ত? আপ টু মার্ক 250 পর্যন্ত হচ্ছে পানি দিতে হবে। দিলে এই যে দ্রবণটা হবে তার ঘনমাত্রাটা হয়ে যাবে 0.1 মোলার। তাহলে এভাবেই তুমি 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে পারবে। আমরা তাহলে দেখলাম মোলারিটি, মোলার দ্রবণ এবং কোন একটি মোলার দ্রবণ তুমি হচ্ছে ল্যাবরেটরিতে কিভাবে হচ্ছে প্রস্তুত করতে পারবে সেই বিষয়গুলো আমরা হচ্ছে দেখলাম। এখন আমরা হচ্ছে যেটি হচ্ছে দেখতে চাই যে মোলারিটি দিয়ে বা মোলার দ্রবণ দিয়ে হচ্ছে পরীক্ষায় কিরকম টাইপের প্রশ্ন আসে, এটি তোমার হচ্ছে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক বা সিকিউতে তোমার হচ্ছে কিরকম প্রশ্ন আসে গ নম্বরে বা হচ্ছে তোমার কি ঘ নম্বরে। আমরা হচ্ছে সেই প্রশ্নগুলো হচ্ছে তোমার দেখতে চাই। খেয়াল করো প্রশ্ন এরকম, তোমাকে যদি হচ্ছে বলা হয় এবার কোশ্চেনের পর দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 1। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে তোমাকে যদি বলে প্রমাণ দ্রবণ কি? একটু আগেই বলছি নাম্বার 1 প্রমাণ দ্রবণ কি? প্রমাণ দ্রবণ কি? ইজিলি পারবা। যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাহলে সেখানে সেই দ্রবণটাকে আমরা বলবো প্রমাণ দ্রবণ। এটি হচ্ছে জ্ঞানমূলক। কোশ্চেন নাম্বার 2 বলবে সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। যদি বলে সেমি মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, এটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, তাহলে সেক্ষেত্রে প্রমাণ দ্রবণ আগে কাকে বলে সেটি বলে তারপরে বলবে যে সেমি মোলার দ্রবণ প্রমাণ দ্রবণ এই কারণে যেহেতু এই দ্রবণের ঘনমাত্রা জানা থাকে। এটি হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার হচ্ছে কি 3। প্রশ্ন হচ্ছে এরকম যদি হয় যে 250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড
দ্রবীভূত দ্রবীভূত থাকলে তার মোলারিটি কত? মোলারিটি কত যদি বলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে করব, আমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো একই সাথে হচ্ছে তোমাকে করে দিচ্ছি। তাহলে দেখো তো আমার এখানে হচ্ছে কি দেওয়া আছে, আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইডে 250 মিলিলিটার দ্রবণ আছে, তার ভর আছে, আমাকে বের করতে বলছে হচ্ছে তোমার কি মোলারিটি বের করতে হবে, অর্থাৎ ঘনমাত্রা আমাকে বের করতে হবে। তাহলে যদি ঘনমাত্রা আমাকে হচ্ছে বের করতে বলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রসেস নাম্বার 1 PROCESS প্রসেস 1 এক নম্বর প্রসেসে আমরা করি। এটা দুই ভাবে হচ্ছে অঙ্কটা করতে পারবা, সূত্র দিয়ে করতে পারবা, ঐকিক নিয়মও হচ্ছে করতে পারবা। তাহলে কি আমরা জানি যে S সমান 1000 ইনটু W বাই mv। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো 1000 W এর মান আছে হচ্ছে 20, m এর মান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে তোমার কত 40, v এর মান হচ্ছে কত 250। এখানে মানগুলো যদি হচ্ছে বসাও, W সমান হচ্ছে কত 20 গ্রাম, সাইডে লিখতে হবে, m সমান হচ্ছে তোমার কত 40 আর v সমান হচ্ছে 250 মিলিলিটার। ওকে, আমি যদি হচ্ছে দেখি 250 4 n হচ্ছে 20 2 হচ্ছে 40 2 দেন হচ্ছে 2 4, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে 250 4 20 2 4, এখানে থাকলো হচ্ছে 4 2, তাহলে হচ্ছে আমার কত মোলারিটি আসতেছে? মোলারিটি 1000 ঠিক আছে, এখানে 20 ঠিক আছে, 40 ঠিক আছে, 250 ঠিক আছে, 250 4, তাহলে আমরা হচ্ছে এখানে দেখতেছি s এর মানটা আসতেছে হচ্ছে তোমার কত 2। তাহলে সেক্ষেত্রে ঠিক আছে মনে হয় s ইকুয়াল হচ্ছে 1000 ইনটু w বাই হচ্ছে তোমার কি mv। তাহলে আমরা এই দ্রবণটার যদি বলে যে হচ্ছে কত মোলারিটি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে দেখলাম হচ্ছে 250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে আমরা তার হচ্ছে কি বের করতে চাই, তার মোলারিটি হচ্ছে বের করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত হবে, আমরা তাহলে দেখলাম হচ্ছে তোমার কত 2 মোলারিটি হচ্ছে আমরা এখানে দেখতে পাইলাম। এখন দেখো ঠিক আছে বলা হয় 1000 W এর মান হচ্ছে কত 20, m n হচ্ছে তোমার কত v। ওকে, তাহলে এই দ্রবণের ঘনমাত্রাটা হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে তোমার কতটুকু, সেক্ষেত্রে আমরা দেখতেছি হচ্ছে 2 মোলারিটি। এই অঙ্কটা হচ্ছে তুমি এভাবেও করতে পারবা, অথবা এই প্রসেসে হচ্ছে তুমি দেখাইতে পারবে যে 1000 মিলিলিটার 1 মোলার 1000 মিলিলিটার আমাকে মোলারিটি বের করতে বলছে। 1000 মিলিলিটার যদি হচ্ছে দ্রবণ তৈরি করতে চাই, 1000 মিলিলিটার দ্রবণে থাকে 40 গ্রাম সোডিয়াম কার্বনেট সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন মোলারিটি হচ্ছে 1 মোলার। অতএব আমি যদি হচ্ছে কত 250 মিলিলিটার দ্রবণ তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যদি কয় গ্রাম থাকে 20 গ্রাম থাকে, তাহলে সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি আসবে হচ্ছে তোমার কত, আমরা দেখবো হচ্ছে 2 মোলারিটি। তাহলে এই দ্রবণটার আমরা হচ্ছে মোলারিটি এইভাবে হচ্ছে তোমার কি করতে পারবো, তোমার হচ্ছে বের করতে পারবো। এই ছিল এখানকার হচ্ছে তোমার কথা। এটা হচ্ছে তোমার কত নাম্বারে, আমরা যদি হচ্ছে দেখি প্রসেস নাম্বার হচ্ছে 2 অথবা 1, যে কোনো একটি মাধ্যমে হচ্ছে অঙ্কটা হচ্ছে করতে পারবা। এখন এখানে একটি হচ্ছে প্রশ্ন, দেখো তো যে যদি কিনা বলি একটি পাত্রের মধ্যে একটা দ্রবণ আছে 1000 মিলিলিটার এবং তার ঘনমাত্রাটা হচ্ছে তোমার কত 2 মোলার, বড় একটা পাত্রের মধ্যে। তো সেখান থেকে আমি যদি একটি ছোট পাত্রের মধ্যে
এখান থেকে 50 মিলিলিটার দ্রবণ নিই, তাহলে সেক্ষেত্রে তার ঘনমাত্রাটা হচ্ছে কত হবে তোমাকে যদি হচ্ছে বের করতে বলি। আবার বলছি 1000 মিলিলিটার 2 মোলার দ্রবণ যদি হচ্ছে একটি বড় পাত্রের মধ্যে থাকে, সেখান থেকে আমি 50 মিলিলিটার হচ্ছে কি করলাম, তোমার হচ্ছে দ্রবণ নিলাম। তাহলে সেক্ষেত্রে এই দ্রবণটা 50 মিলিলিটার দ্রবণের ঘনমাত্রাটা কত হবে? অনেক কিছু ক্যালকুলেশন তুমি করবে, কিন্তু তারও ঘনমাত্রা কত হবে? অবশ্যই তাহলে হচ্ছে তোমার কত হবে? 2 মোলার হবে। কেন 2 মোলার হবে? কারণটা হচ্ছে যে তুমি যদি এই রমজান মাস এখন চলতেছে, যে শরবত তৈরি করতেছো, তো 1 গ্লাস শরবত তৈরি করতেছো, ওইখান থেকে যদি একটি মগের মধ্যে হচ্ছে তুমি কি করো, অল্প পরিমাণ যদি হচ্ছে শরবত নিয়ে নাও, তাহলে ওই শরবতের যা মিষ্টি হবে, তাহলে তোমার কি মগের মধ্যে যে হচ্ছে একটু শরবত দিলা, তার মিষ্টিটা কি আলাদা হবে? সেম হবে। অর্থাৎ 1 চামচ উপর থেকে খেলে যেরকম মিষ্টি পাবা, নিচ থেকে খেলেও হচ্ছে মিষ্টি সমান পাবা। অর্থাৎ ঘনমাত্রাটা তোমার কি থাকবে? একই হচ্ছে থাকবে। এই ছিল হচ্ছে তোমার কি মোলারিটির ক্ষেত্রে প্রশ্নগুলো। তাহলে তুমি মোলারিটি যদি তোমাকে হচ্ছে ভর বের করতে বলে ভরও বের করতে হবে, অথবা মোলারিটি বের করতে বললে মোলারিটি বের করতে হবে। একটি সিকিউ প্রশ্ন এখান থেকে, মোলারিটি থেকে হচ্ছে একটা সিকিউ প্রশ্ন এরকম হয়েছে, যদি দেখো এটা হচ্ছে বোর্ড হচ্ছে সিলেট বোর্ডে 2015 সালে একটা প্রশ্ন এরকম আসছে যে 500 মিলিলিটার 0.3 মোলার দি সিকিউ নাম্বার হচ্ছে কত? 1। সিকিউ নাম্বার দি ক্ষারীয় অম্ল, এটি হচ্ছে দ্বিক্ষারীয় অম্ল। আর আরেকটি পাত্রের মধ্যে, এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। বি পাত্রের মধ্যে কি আছে? 0.2 মোলার 200 মিলিলিটার আছে হচ্ছে XOH or MOH। এখানে বলে দেওয়া আছে M সমান 39, অর্থাৎ আণবিক ভর M এর দেওয়া আছে। এখানে গ নম্বর প্রশ্ন হচ্ছে এরকম হয়েছে, গয়ে 3 নম্বরের জন্য, যে বলছে উদ্দীপকে উল্লেখিত বি পাত্রের দ্রবণের দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ কি দরকার হবে? MOH প্রয়োজন। খেয়াল করো, আমাকে বলছে যে বি পাত্রের যে দ্রবণটা আছে 200 মিলিলিটার 0.2 মোলার, তাহলে সেক্ষেত্রে তৈরি করতে কতটুকু MOH হচ্ছে প্রয়োজন হবে? সেক্ষেত্রে আমাকে কি বের করতে বলছে? এখানে হচ্ছে MOH এর W হচ্ছে বের করতে বলছে। তাহলে আমরা তো হচ্ছে সূত্র জানি, সূত্রটা কি? S সমান হচ্ছে 1000 ইনটু W বাই হচ্ছে তোমার কি MP, তুমি জানো। তাহলে সেক্ষেত্রে আমাকে এখন হচ্ছে বের করতে হবে হচ্ছে তোমার কি W। তাহলে W সমান হচ্ছে তোমার কি হবে? SMV বাই হচ্ছে তোমার কত? 1000। তাহলে মানগুলো বসাই দিলে এখানে আণবিক ভর M এর হচ্ছে দেওয়া আছে, OH এর আণবিক ভর তোমার হচ্ছে কি করা আছে জানা আছে, ইজিলি তাইলে অঙ্কটা হচ্ছে করতে হবে। তাহলে এটি ছিল হচ্ছে তোমার কি দিয়ে মোলারিটি দিয়ে হচ্ছে কাকে বলে, সেক্ষেত্রে আমরা হচ্ছে দেখাম। এর মধ্যে মুনতাসির মুন একটি হচ্ছে প্রশ্ন করছে, দ্বিক্ষারীয় অম্ল কাকে বলে? দ্বিক্ষারীয় অম্ল হচ্ছে কাকে বলে? ব্যাখ্যাটা দেখো। দ্বিক্ষারীয় অম্ল H2SO4 বলা হচ্ছে যে সকল অম্ল, আবার বলছি যে সকল অম্ল কয়টা ক্ষারকে প্রশমিত করতে পারবে? 2টাকে প্রশমিত করতে, অর্থাৎ 2টা হাইড্রোক্সিল মূলককে প্রশমিত করতে হবে। সালফিউরিক অ্যাসিড, এখানে কয়টা হাইড্রোজেন আছে? 2টা, তাহলে সে কয়টাকে হাইড্রোক্সিল মূলককে প্রশমিত করতে পারবে? 2টাকে। তাহলে যে সকল অম্ল 2টা ক্ষারকে বা 2টা হাইড্রোক্সিল মূলককে হচ্ছে কি করতে পারবে? প্রশমিত করতে হবে। তাহলে সেই অম্লগুলোকে আমরা বলবো হচ্ছে
দ্বিক্ষারীয়। অম্লের ক্ষেত্রে হচ্ছে কয়টা ক্ষারকে প্রশমিত করতে পারতেছে তার নাম অনুসারে দ্বিক্ষারীয় অম্ল। আর ক্ষারের ক্ষেত্রে হবে তাইলে কি, যদি বলে দ্বি-অম্লীয় ক্ষার, তাইলে বলা হচ্ছে একটি ক্ষার কয়টা অম্লকে প্রশমিত করতে পারে, তখন সেই কথাটা ব্যবহৃত হবে দ্বি-অম্লীয় ক্ষার। তাহলে ক্ষারের ক্ষেত্রে অম্লীয় ক্ষার, আর অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারীয় অম্লীয়, কথাটা একটু হচ্ছে মনে রাখতে হবে। ওকে, তাহলে এটি গেল হচ্ছে তোমার কাকে নিয়ে আমরা আলোচনা করলাম, মোলারিটি নিয়ে হচ্ছে আলোচনা করলাম। মোলারিটির আলোচনা এখানে হচ্ছে আমরা শেষ করলাম। এবার আমরা হচ্ছে যেটি দেখতে চাই সেটি হচ্ছে মোলারিটি নিয়ে হচ্ছে আমরা আলোচনা করতে চাই। মোলারিটি হেডলাইন লিখবা মোলারিটি। মোলারিটির প্রশ্নগুলো কিরকম হবে সেটি আমরা হচ্ছে আলোচনা করলাম। এবার মোলারিটি মোলারিটি মোলাল দ্রবণ, মোলাল দ্রবণ। খেয়াল করো যে মোলারিটির ক্ষেত্রে আমরা একটি পাত্রের মধ্যে 1 কেজি এবার হচ্ছে তোমার কি নেওয়া হচ্ছে, দ্রাবক নেওয়া হচ্ছে। এবার কিন্তু দ্রাবক নট দ্রবণ। আবার বলছি 1 কেজি আমরা হচ্ছে দ্রাবক নিছি, 1 কেজি বা হচ্ছে 1000 গ্রাম যাই বলো না কেন, 1 কেজি দ্রাবক, তার মধ্যে আমি যত মোল দ্রব এবার হচ্ছে তোমার কি করবো এখানে দ্রবীভূত করতে চাচ্ছি। এই পাত্রের মধ্যে যত মোল দ্রব হচ্ছে দ্রবীভূত করতে চাই, দ্রব দ্রবীভূত থাকে, তাইলে এই যে যত মোল দ্রব দ্রবীভূত থাকতেছে, আবার বলছি যত মোল দ্রব দ্রবীভূত থাকতেছে এই দ্রবণের মধ্যে, তাহলে মোলের এই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে তোমার কি মোলারিটি। আমি প্রথমে যখন আজকে হচ্ছে ঘনমাত্রার সংখ্যা বলি, ঘনমাত্রার সংখ্যাটা বলছিলাম যে একক আয়তনে বা ভরে যে মোল সংখ্যা থাকবে মোলারিটির ক্ষেত্রে, তাহলে আয়তনের মধ্যে মোল সংখ্যা, আর মোলারিটির ক্ষেত্রে আমরা দেখতেছি হচ্ছে ভরের মধ্যে মোল সংখ্যা। তাহলে ঘনমাত্রার সংখ্যাটা হচ্ছে একক আয়তন বা ভরে যে মোল সংখ্যা থাকবে সেটাই হবে ঘনমাত্রা। মোলারিটির ক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে এখানে 1 লিটার কি ছিল, দ্রবণ ছিল, আর এখানে হচ্ছে 1 কেজি দ্রাবক। দ্রবণ দ্রাবক এগুলোর পার্থক্য খুব ভালো করে বুঝো। দ্রব এবং দ্রাবক মিলে হয় দ্রবণ, আর দ্রাবক যে কিনা বলে দ্রবকে দ্রবীভূত করে। তাহলে মোলারিটির সংজ্ঞা হচ্ছে তোমার কি হবে, আমরা বললাম যে 1 কেজি দ্রাবকের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত করে একটি দ্রবণ তৈরি করবা, তাহলে মোলের এই সংখ্যাটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার কি মোলারিটি। একটা एग्जांपल যদি দিই তাহলে বেটার হবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড 40 আণবিক ভর হচ্ছে 40 গ্রাম, মোলে প্রকাশ করলে হবে হচ্ছে কি 1 মোল। তাহলে এই 1 মোল যদি আমি হচ্ছে 1 কেজি দ্রাবকের মধ্যে হচ্ছে এবার কি করি দ্রবীভূত করি তার সোডিয়াম হাইড্রোক্সাইডের, তাহলে এই যে 1 মোল আমি দ্রবীভূত করলাম, তাহলে এই মোলের সংখ্যাটাই হবে হচ্ছে তোমার কি মোলারিটি। তাহলে এই দ্রবণের ঘনমাত্রাটা হবে হচ্ছে তোমার কত 1 মোলার। মোলারিটিকে আমরা বড় হাতের এম দিয়ে প্রকাশ করতেছিলাম, বাট মোলারিটিকে ছোট হাতের এম দিয়ে হচ্ছে কি করা যায় প্রকাশ করা হয়। এবার আসতেছি আমরা, তাহলে মোলার দ্রবণ হচ্ছে আমরা কাকে বলি, তাইলে বলছে 1 কেজি দ্রাবককে আমি যত মোল দ্রব দ্রবীভূত করে একটি দ্রবণ তৈরি করব, দ্রবণটাকে আমি বলবো হচ্ছে তোমার কি মোলার দ্রবণ, আর মোলের সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে মোলারিটি। এখানে ইন্টারেস্টিং একটি ঘটনা, এটি টেম্পারেচারের উপর হচ্ছে তোমার কি নির্ভরশীল নয়। মোলারিটি, আবার বলছি মোলারিটি তাপমাত্রার উপর হচ্ছে তোমার কি নির্ভরশীল নয়, বাট মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। আবার বলছি মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, এখানে টি কিন্তু স্থির ছিল, আর মোলারিটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল হচ্ছে নয়। কেন নির্ভরশীল মোলারিটি আর কেন হচ্ছে মোলারিটি নয় সেটাই আমরা হচ্ছে ব্যাখ্যা করতে চাই। তাহলে একটি প্রশ্ন লিখতে হবে, প্রশ্নটা হচ্ছে যে এরকম, কোশ্চেন নাম্বার হচ্ছে 1, যে মোলারিটি তাপমাত্রার উপর
নির্ভরশীল কিন্তু কিন্তু মোলালিটি নয় কেন যদি বলা হয়, অথবা এভাবে আসে মোলারিটি এবং মোলারিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল। আমরা যদি এটি হচ্ছে ব্যাখ্যা করতে চাই সহজভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। আমরা বিষয়টা হচ্ছে ভালো করে খেয়াল করবো। এখানে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলোর সূত্র করছি। চার্লসের সূত্র কি ছিল? ভি সমানুপাতিক ছিল হচ্ছে তোমার কি টি। ভালো করে খেয়াল করবে। আমি ব্যাখ্যা করতেছি মোলারিটি কেন তাপমাত্রার উপর নির্ভরশীল আর মোলালিটি কেন নয়। দেখো, চার্লসের সূত্র অনুসারে আমরা জানি যে ভি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ টি যদি বাড়ে ভিও হচ্ছে তোমার কি করবে, বাড়বে। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আয়তন হচ্ছে তোমার কি করবে, বাড়বে। আবার কি দেখছি আমরা, ভি এর সাথে আমরা যদি কিনা বলে হচ্ছে দেখি এবার কার সম্পর্ক, ভি এর সাথে এবার হচ্ছে মোলারিটির সম্পর্ক। যদি হচ্ছে আয়তন বাড়াও ঘনমাত্রা, তাইলে হচ্ছে তোমার কি করবে, কমবে। আবার বলছি আয়তন যদি বাড়াও ঘনমাত্রা হচ্ছে তোমার কি করবে, কমবে। ব্যাপারটা এরকম যে এক গ্লাস শরবত যতটুকু পানি দিয়ে তৈরি করছি না, ওখানে যদি আরো এক যোগ হচ্ছে এখন কি করো পানির মধ্যে দাও, তাহলে তার ঘনমাত্রা কি একই থাকবে, ঘনমাত্রা একই থাকবে। তাহলে ভি, আবার বলছি যে তুমি যদি ঘনমাত্রা হচ্ছে কি করো, আয়তন যদি বাড়াও ঘনমাত্রা, তাইলে হচ্ছে তোমার কি করবে, তোমার হচ্ছে কমবে। আবার বলছি ভি এর সাথে টি এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, আবার ভি এর সাথে এস এর সম্পর্কটা হচ্ছে তোমার কি ব্যস্তানুপাতিক। এখন যদি হচ্ছে দেখি, তাইলে হচ্ছে এখন টি এর সাথে তোমার হচ্ছে এস এর সম্পর্কটা হচ্ছে তোমার কি হবে, টি এর সাথে এস এর সম্পর্ক। তাহলে টি যদি হচ্ছে বাড়াও, আমরা দেখতেছি কার সাথে, টি এর সাথে এস এর সম্পর্ক, তাহলে টি বাড়লে এস তাইলে হচ্ছে তোমার কি হবে, কমবে। টেম্পারেচার বাড়লে তাহলে হচ্ছে তোমার কি হবে, ঘনমাত্রা তোমার কি করবে, কমবে। তাই যদি হয় তাহলে এস এর সাথে তোমার হচ্ছে টি এর সম্পর্ক হচ্ছে তোমার কি ব্যস্তানুপাতিক। আমি কথাটি আবার হচ্ছে ব্যাখ্যা করতেছি, মোলারিটি কেন তাপমাত্রার উপর হচ্ছে তোমার কি নির্ভরশীল। আমরা খুব ভালো করেই জানি যে টেম্পারেচার যদি পরিবর্তন করা হয় তাহলে কি হবে, আয়তনের পরিবর্তন হবে। আমরা কিন্তু খুব ভালো করে জানি টেম্পারেচারের সাথে আয়তনের সম্পর্ক আছে। টেম্পারেচার যদি হচ্ছে তুমি পরিবর্তন করো, আয়তনের পরিবর্তন হবে। তাইলে যেহেতু আমরা মোলারিটির ক্ষেত্রে 1 লিটার দ্রবণে কত মোল আছে, দ্রবণটা অর্থাৎ আমার যে তোমার পরিমাণটা ছিল সেটা ছিল হচ্ছে তোমার কিসে, আয়তনে। 1 লিটার দ্রবণ আয়তনে ছিল, তাহলে টেম্পারেচার বাড়াইলে কমালে আয়তনের কি হবে, পরিবর্তন হবে। আর মোলারিটির ক্ষেত্রে এটি হচ্ছে কার সাথে সম্পর্ক, মোলারিটি হচ্ছে তোমার কি ভরের সাথে সম্পর্ক। টেম্পারেচার যদি হচ্ছে পরিবর্তন করা হয়, বস্তুর ভরের কোনো পরিবর্তন তোমার হচ্ছে হয় না। আবার বলছি টেম্পারেচার পরিবর্তন করলে ভরের কোনো পরিবর্তন হয় না, অণুর কোনো পরিবর্তন হয় না, পরমাণুর কোনো পরিবর্তন হয় না, মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় না। অনলি একটি মাত্র জিনিসের পরিবর্তন হয়, সেটা হচ্ছে আয়তনের। তাহলে আমরা কি এখান থেকে ক্যালকুলেশন হচ্ছে দিতে পারি না? তাহলে ভি এর সাথে টি এর যেহেতু হচ্ছে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তার মানে ভি হচ্ছে বাড়াইলে তোমার হচ্ছে এস কমে। যেহেতু মোলারিটি হচ্ছে তোমার কার সাথে সম্পর্ক, কার সাথে, টি এর সাথে সম্পর্ক, তাহলে টি বাড়ালে এস তাইলে হচ্ছে তোমার কি করবে, কমবে। অর্থাৎ টেম্পারেচার বাড়ালে ঘনমাত্রা হচ্ছে তোমার কি করে, কমে। তাহলে এই জন্য এটি তাপমাত্রার উপর নির্ভরশীল। অপরদিকে মোলারিটি যেহেতু হচ্ছে তোমার, এটি হচ্ছে দ্রবণটা হচ্ছে কিসের এককে, আবার বলছি এটি হচ্ছে ভরের এককে। ভর যেহেতু তাপমাত্রার উপর নির্ভরশীল না, এই কারণে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল তোমার হচ্ছে নয়। দ্যাট মিনস এই জন্যই বলা হয়, তোমাকে যদি এখন হচ্ছে প্রশ্ন করা হয়, প্রশ্নটা হচ্ছে এরকম, কোশ্চেন নাম্বার হচ্ছে তোমার কত 2, এখানে যদি করা হয় যে লিখে নাও কোশ্চেনটা, যে ল্যাবরেটরিতে কোনটি সুবিধাজনক, মোলারিটি না মোলারিটি। আবার বলছি প্রশ্নটা হচ্ছে ল্যাবরেটরিতে মোলারিটি ব্যবহার করা সুবিধাজনক না মোলারিটি, লিখে নিতে হবে। তাহলে দেখো ল্যাবরেটরিতে অবশ্যই ব্যবহার করা সুবিধাজনক হবে কাকে, তুমি অবশ্যই তাহলে বলবা হচ্ছে মোলারিটিকে। কারণ টেম্পারেচার পরিবর্তন করলে মোলারিটির যেহেতু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একটা মোলাল দ্রবণ তুমি ঢাকা শহরে যদি হচ্ছে নিয়ে যাও, ওইখানে যেরকম ঘনমাত্রা পাবা,
ঠাকুরগাঁ শহরে যদি আমার হচ্ছে নিয়ে আসো, ঘনমাত্রাটা কিন্তু একই থাকবে। শুধু চীনে যদি নিয়ে যাও, ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না, টেম্পারেচার পরিবর্তন হলে। বাট মোলার দ্রবণ, দ্যাট মিনস মোলারিটি, যদি ঢাকা শহরে তুমি হচ্ছে কি করো, সেটা যদি হচ্ছে দেখো, তার ঘনমাত্রা যেরকম থাকবে, যদি তুমি ঠাকুরগাঁ শহরে টেম্পারেচার আসে পরিবর্তন হয়, তাহলে তার ঘনমাত্রা কিন্তু কিছু না কিছু হলেও পরিবর্তন হবে। তাহলে কোনটি ব্যবহার হচ্ছে তোমার কাছে সুবিধাজনক হবে? অবশ্যই তাহলে মোলালিটি। ওকে, এখন কোশ্চিন হচ্ছে আরেকটি কোশ্চিন, এখানে কোশ্চিন নাম্বার হচ্ছে তোমার 3। কোশ্চিনটা হচ্ছে এরকম যে কোন দ্রবণটি, প্রশ্নটা হচ্ছে লিখে নিতে পারো যে কোশ্চিন নাম্বার হচ্ছে এখানে 3, অনেকগুলো ছোটখাটো হচ্ছে কোশ্চিন আসতেছে। কোন দ্রবণটি বেশি গাঢ়? কোন দ্রবণটি হচ্ছে বেশি গাঢ়? এটি কি নাম্বার 1 মোলার দ্রবণ, না হচ্ছে মোলাল দ্রবণ? ওকে, তাহলে একটু যদি হচ্ছে চিন্তা করো, কোন দ্রবণটা হচ্ছে বেশি গাঢ় হবে? মোলার দ্রবণ বেশি গাঢ় হবে না মোলাল দ্রবণ হচ্ছে বেশি গাঢ় হবে? মোলাল দ্রবণটার ক্ষেত্রে আমরা বলছিলাম 1 লিটারের মধ্যে, আবার বলছি 1 লিটারের মধ্যে যত মোল থাকবে, মোলের ওই সংখ্যাটাকে আমরা বলছিলাম হচ্ছে মোলারিটি। অর্থাৎ 1 লিটার দ্রবণের মধ্যে হচ্ছে তোমার কি যে দ্রব্যটা থাকবে। আর মোলারিটির ক্ষেত্রে বলছি 1 কেজির মধ্যে যত মোল থাকবে, তার মানে 1 কেজি মানে কি? মোলার দ্রবণের ক্ষেত্রে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রেই হচ্ছে তোমার কি করি, এক্সাম্পল দিই, আমি এক্সাম্পলটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রেই হচ্ছে নিয়ে আসতেছি। তাহলে আমি 1 মোলার দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলার দ্রবণ সমান, তাহলে কি হবে? আমি যদি তৈরি করতে চাই, তাহলে 1000 গ্রাম H2O প্লাস 40 গ্রাম হচ্ছে তোমার কি সোডিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলার দ্রবণ আমি তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে 1000 গ্রাম হচ্ছে তোমার কি দরকার হবে? পানি, প্লাস 40 গ্রাম দরকার হবে হচ্ছে তোমার কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে টোটাল মিলে কত হলো? 1040 গ্রাম। আর আমি যদি হচ্ছে এখানে কি করতে চাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 1 মোলার হচ্ছে তোমার কি তৈরি করতে চাই, দ্রবণ তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই 1 লিটার, তার মানে 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে হচ্ছে তোমার কে কে থাকবে? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড 40 গ্রাম সহ হচ্ছে তোমার কি হবে? 1000 মিলিলিটার দ্রবণ হবে, যার মধ্যে কিনা বলে হচ্ছে কে থাকবে? দ্রবণ, যার মধ্যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডও হচ্ছে থাকবে। তাহলে কার পরিমাণটা হচ্ছে এখানে আমরা বেশি দেখতেছি? নিচেরটা না হচ্ছে তোমার উপরেরটা? অর্থাৎ গাঢ়ত্ব কার বেশি হবে? অবশ্যই গাঢ়ত্ব তাইলে হচ্ছে কার বেশি হবে? মোলার দ্রবণের গাঢ়ত্ব বেশি হবে। কার তুলনায়? মোলার দ্রবণের তুলনায়। তাই আমরা হচ্ছে মোলারিটি এবং মোলালিটি হচ্ছে কি করলাম, দেখলাম, বা হচ্ছে তোমার কি করলাম, ক্লিয়ার করলাম। আশা করি মোলারিটি এবং মোলালিটি হচ্ছে বুঝতে পারতেছো বা হচ্ছে বুঝছো। আমরা এবার হচ্ছে যে বিষয়টা হচ্ছে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে নরমালিটি নিয়ে হচ্ছে একটু কি করতে চাই, আলোচনা করতে চাই। নরমালিটি, খেয়াল করো, হেডলাইন লেখো নরমালিটি। আমরা তাহলে হচ্ছে যে বিষয়গুলো শেষ করলাম, মোলারিটি শেষ করলাম, মোলারিটি শেষ করলাম, নরমালিটি সম্বন্ধে একটু হচ্ছে আইডিয়া দিতে যাচ্ছি। তোমাদের বইয়ে যদি হচ্ছে দেখো, তোমাদের বইয়ে নরমালিটিটা হচ্ছে যদিও হচ্ছে আলোচনায় নেই বা হচ্ছে কি সিলেবাসের বহির্ভূত, তারপর হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে গেলে কখনো কখনো নরমালিটিটা দরকার হয়। একই সাথে হচ্ছে বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে হেডলাইন হবে হচ্ছে তোমার কি নরমালিটি, নরমালিটি। এবার আমরা হচ্ছে নরমালিটি করতে চাই। তো নরমালিটি করতে গেলে তার আগে আমাকে হচ্ছে কয়েকটা বিষয় হচ্ছে আগে ক্লিয়ার করতে হবে। সেটি হচ্ছে তুল্য ভর এবং তুল্য সংখ্যা। লিখে নাও, তুল্য সংখ্যা।
নরমালিটি পরে আসতেছি, তার আগে আমরা দেখতে চাই তুল্য সংখ্যা হচ্ছে তোমার কাকে হচ্ছে বলে। বলা হচ্ছে যে কোনো একটি রাসায়নিক সত্তা, লিখে নাও, কোনো একটি রাসায়নিক সত্তা রাসায়নিক বিক্রিয়াকালে যতটা ইলেকট্রন গ্রহণ করবে বা ত্যাগ করবে সেটাই হবে তার তুল্য সংখ্যা। আবার বলছি, যে কোনো একটি রাসায়নিক সত্তা রাসায়নিক বিক্রিয়াকালে যতটা ইলেকট্রন গ্রহণ করবে অথবা ত্যাগ করবে সেটাই হবে হচ্ছে তোমার কি তুল্য সংখ্যা। তাহলে বিভিন্ন ধরনের রাসায়নিক সত্তার তুল্য সংখ্যা বিভিন্ন ধরনের হবে। যেমন ধাতু এবং অধাতুর ক্ষেত্রে খেয়াল করো, যেমন সোডিয়ামের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার কত 1, অর্থাৎ ধাতুর ক্ষেত্রে তার যোজনী। যেমন ক্লোরিনের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হবে 1, ক্যালসিয়ামের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে হচ্ছে তোমার কত 2। এটি কার ক্ষেত্রে? আমরা হচ্ছে মৌলগুলোর ক্ষেত্রে, অর্থাৎ তার যোজনীগুলো হবে হচ্ছে তোমার কি তুল্য সংখ্যা। এবার আমরা হচ্ছে দেখতে চাই অ্যাসিডের ক্ষেত্রে, যেমন হচ্ছে HCl এর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে কত হবে? অ্যাসিড অথবা হচ্ছে ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? বলছে অ্যাসিডের ক্ষেত্রে আমরা অ্যাসিডের সংজ্ঞা জানি যে সকল পদার্থ বা রাসায়নিক সত্তা বিক্রিয়াকালে প্রোটন দান করতে পারে বা হাইড্রোজেন যতটা দান করবে, তাহলে সেটাকে আমরা বলি অ্যাসিড। তাহলে HCl কয়টা দান করতে পারে? একটা হাইড্রোজেন দান করতে পারে, এই জন্য তার তুল্য সংখ্যা হবে হচ্ছে 1। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তাহলে ক্ষার হাইড্রোক্সিল আয়ন কয়টা দান করতে পারে? একটা, তার তুল্য সংখ্যা হবে 1। তাহলে আমাকে যদি বলে H2SO4 সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, তাহলে তুল্য সংখ্যা হবে 2, কারণ সে হচ্ছে দুইটা প্রোটন বা হচ্ছে হাইড্রোজেন আয়ন দান করতে পারে। এবার যদি হচ্ছে আমরা লবণ দেখি, ফেরাস সালফেট লবণ FeSO4। আবার বলছি ফেরাস সালফেট লবণ, নট জারক নট বিজারক, আমি কিন্তু বলি নাই লবণ, অর্থাৎ যারা প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে যায়, নট জারক বিজারক হিসেবে। তাহলে ফেরাস সালফেটের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে লবণের ক্ষেত্রে যে ক্যাটায়নের চার সংখ্যা, এখানে ক্যাটায়নের চার সংখ্যা কত 2, তাহলে সেটাই হবে তার হচ্ছে তোমার কি তুল্য সংখ্যা। লবণগুলোর ক্ষেত্রে যারা প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে ক্যাটায়নের চার্জটাই হবে তোমার কি সংখ্যা? তুল্য সংখ্যা। এদিকে এরকম সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি হচ্ছে তুমি দেখো, তাহলে তার তুল্য সংখ্যা হবে হচ্ছে তোমার কত 1, কারণ সোডিয়ামের ক্যাটায়নের চার সংখ্যা হচ্ছে তোমার কত 1। এখন যদি বলো হচ্ছে জারক বিজারক পদার্থগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে? আমরা জারক বিজারক সম্বন্ধে হচ্ছে পরে আছে আরো, আমরা হচ্ছে করবো জারক বিজারক যখন করবো। তার আগেও বলে রাখি বিজারক পদার্থগুলো হচ্ছে তোমার কি করে? ইলেকট্রন দান করে। আবার বলছি বিজারক পদার্থগুলো হচ্ছে তোমার কি করে? বিজারণ, দ্যাট মিনস হচ্ছে বিজারক পদার্থগুলো ইলেকট্রন হচ্ছে দান করে, আর জারক পদার্থগুলো ইলেকট্রন হচ্ছে তোমার কি করে? গ্রহণ করে। জারকগুলো গ্রহণ করে আর বিজারকগুলো হচ্ছে তোমার কি করে? ত্যাগ করে। তো সেক্ষেত্রে জারক বিজারকের ক্ষেত্রে বলে রাখি এখনই যে 1 মোল পরিমাণ পদার্থ বিজারকের ক্ষেত্রে 1 মোল পরিমাণ পদার্থ তোমার হচ্ছে যতটুকু ইলেকট্রন হচ্ছে তোমার কি করবে? বিজারকের ক্ষেত্রে ত্যাগ করবে, তাহলে সেটাই হবে তার হচ্ছে তুল্য সংখ্যা। 1 মোল পরিমাণ জারক পদার্থ যতটা ইলেকট্রন হচ্ছে তোমার কি করবে? ত্যাগ করবে, তাহলে সেটাই হবে তার কি সংখ্যা? তুল্য সংখ্যা। আচ্ছা, তুল্য সংখ্যা গেল। এবার আমরা আসতে চাই হচ্ছে তুল্য সংখ্যাকে সাধারণত হচ্ছে প্রকাশ করা হয় হচ্ছে কি দিয়ে? EN দিয়ে। এবার আসতেছি হচ্ছে আমরা কি তুল্য ভর। আমরা হচ্ছে কাকে বলি? যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে তোমার কি দিয়ে? EM দিয়ে প্রকাশ করা হয়। তুল্য ভর সমান হচ্ছে কাকে বলে? কোন একটি পদার্থে আণবিক ভর কে যদি কিনা বলে হচ্ছে আমরা কি দিয়ে? তুল্য সংখ্যা দিয়ে হচ্ছে ভাগ করি। তুল্য সংখ্যা দিয়ে যদি হচ্ছে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কি তুল্য ভর। যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে বের করতে চাই, তার ক্ষেত্রে H2SO4 এর ক্ষেত্রে যদি আমরা বের করি, সালফিউরিক অ্যাসিড আণবিক ভর হচ্ছে 98, তাহলে তুল্য সংখ্যা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে তোমার কত 2, তাহলে সেক্ষেত্রে তোমার কত হবে 49। এবার আমরা নরমালিটি বোঝার আগে তুল্য সংখ্যা এবং তুল্য ভর আগে হচ্ছে কি করলাম? ক্লিয়ার করলাম। আমরা এবার যেটা দেখতে চাই নরমালিটি হচ্ছে কাকে বলে। দেখো একটি পাত্রের মধ্যে এখানে হচ্ছে কি আছে 1 লিটার দ্রবণ আছে, আর টি হচ্ছে তোমার কি স্থির
বলছি যদি কিনা বলে 1 গ্রাম তুল্য ভর যদি দ্রবীভূত থাকে তাহলে সেটা হলো হচ্ছে 1 নরমালিটি। আবার বলছি নরমালিটির সংজ্ঞাটা হচ্ছে কি হলো 1 লিটার দ্রবণ বা 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে স্থির তাপমাত্রায় কোনো পদার্থের যদি 1 গ্রাম তুল্য ভর দ্যাট মিন্স হচ্ছে সালফিউরিক অ্যাসিডের 1 গ্রাম তুল্য ভর সমান হচ্ছে 49 গ্রাম যদি কিনা বলে এখানে দ্রবীভূত থাকে তাহলে তার ঘনমাত্রাটা হবে হচ্ছে 1 নরমালিটি। দ্যাট মিন্স সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে H2SO4 যদি কিনা বলে হচ্ছে 49 গ্রাম 49 যদি হচ্ছে দ্রবীভূত থাকে তাহলে 1 গ্রাম হচ্ছে তোমার কি হবে তার তুল্য ভর। তাহলে এই ক্ষেত্রে এই দ্রবণটা তোমার হচ্ছে নরমালিটি হবে হচ্ছে তোমার কত 1 নরমালিটি। কার সালফিউরিক অ্যাসিডের নরমালিটি হবে 1 নরমালিটি। তাহলে নরমালিটি কাকে বলে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে কোনো পদার্থের 1 গ্রাম তুল্য ভর যদি দ্রবীভূত থাকে তাহলে তাকেই আমরা বলবো হচ্ছে 1 নরমালিটি। বা যত গ্রাম তোমার হচ্ছে তুল্য ভর থাকে যেহেতু 1 গ্রাম ছিল তাহলে সেই জন্য আমরা তাকে বলছি হচ্ছে তোমার হচ্ছে 1 গ্রাম তুল্য ভর মানে 49 গ্রাম দ্রবীভূত ছিল এই জন্য সালফিউরিক অ্যাসিডের নরমালিটি হবে 1 নরমালিটি। এখন আমরা যেটা দেখতে চাই এবং এটি হচ্ছে তোমার সর্বশেষ হবে সেটা হচ্ছে নরমালিটি এবং মোলারিটি কিভাবে একটা আরেকটাকে আমি হচ্ছে কনভার্সন করতে পারবো। শর্ট টেকনিক নরমালিটি থেকে মোলারিটি এবং মোলারিটি এবং নরমালিটি কিভাবে একে অপরের হচ্ছে তোমার কি আবার বলছি নরমালিটি আর হচ্ছে মোলারিটি এর জন্য কনভার্সনের জন্য হচ্ছে একটি সূত্র আছে n সমান m e। n থেকে নরমালিটি, m থেকে হচ্ছে মোলারিটি, e থেকে হচ্ছে তোমার কি তুল্য সংখ্যা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে যদি বলে যে 2 নরমাল H2SO4 সালফিউরিক অ্যাসিড কত তোমার হচ্ছে কি মোলার যদি এটি হচ্ছে বের করতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করব এই সূত্র ইউজ করব কি যে n সমান হচ্ছে তোমার কি m e। তাহলে n এর মানটা হচ্ছে কত 2 তাহলে m e হচ্ছে তোমার কত তুল্য সংখ্যা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের কত 2 সো ওকে তাহলে m সমান হচ্ছে আমি হচ্ছে তোমার কত পাবো এখানে 1। তাহলে দেখো যে কোন একটি দ্রবণের যদি কিনা বলে আমার নরমালিটিটা জানা থাকে তাহলে সেখান থেকে আমি হচ্ছে কি বের করতে পারবো মোলারিটি হচ্ছে বের করতে হচ্ছে পারবো। আবার বলছি মোলারিটি ঠিক আছে। তাহলে কোন একটি দ্রবণের যদি কিনা বলে হচ্ছে আমার নরমালিটি থাকে জানা থাকে সেক্ষেত্রে আমি মোলারিটি বের করতে পারবো। আবার যদি মোলারিটি জানা থাকে সেখান থেকে আমি হচ্ছে তোমার কি করতে পারবো তোমার নরমালিটিতেও হচ্ছে কনভার্ট করতে হচ্ছে পারবো। তুমি ইজিলি হচ্ছে যদি ট্রাই করো বাসায় হচ্ছে পারবো। আমরা আজকে কয়েকটি বিষয় হচ্ছে তোমার এখানে ক্লিয়ার করলাম সেটি হচ্ছে মোলারিটি নরমালিটি। বইয়ের মধ্যে ছোট ছোট যে অঙ্কগুলো আছে প্র্যাকটিস করবা বা সমস্যাগুলো হচ্ছে প্র্যাকটিস করবা। যদি করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে আমাকে হচ্ছে নেক্সট ডেতে অবশ্যই জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।